তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো কালকের রেসলিং ইন্ডাস্ট্রিতে এমন একটা ঘটনা ঘটেছে যার ফলে সিএম পাঙ্কের মান আরও বেশি উঁচুতে চলে গেছে। আগে তো উঁচুতে ছিলই, এখন আরও বেশি উঁচুতে চলে গেছে। আর এই ডাব্লিউডাব্লিউ রাইভাল কোম্পানি AEW প্রায় ধ্বংসের পথে চলে গেছে। তো ব্যাপারটা কি হচ্ছে যে তোমরা যেমনটা জানো যে ডাব্লিউডাব্লিউতে তার রিটার্ন করার আগে সিএম পাঙ্ক AEWতে কাজ করতো, আর সেখানে তার একটা রিয়েল লাইফ ফাইট হয়ে গেছিলো জ্যাক পেরি নামের একজন রেসলারের সাথে। আর এরপর সিএম পাঙ্ক AEW কোম্পানি ছেড়ে দেয়, আর তারপর তাকে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাই। তো এবারে কি হয়েছে যে AEWর যে মালিক আছে টনি খান, তো সে দেখছে যে এই সময় এখন ডাব্লিউডাব্লিউতে সিএম পাঙ্কের মান অনেক বেশি আর সিএম পাঙ্কের ফ্যান ফলোয়িং অনেক বেশি। আর রিসেন্ট টাইমে ডাব্লিউডাব্লিউ রেসেলম্যানিয়া হয়েছে, তাই সমস্ত রেসলিং ফ্যানদের অ্যাটেনশান রেসেলম্যানিয়ার দিকে চলে গেছে। আর এমনি তো AEW তো কেউ আগে দেখতো না, আর এখনও কেউ দেখে না। তো এখানে টনি খান কি করেছে, সে রেটিংস বাড়ানোর জন্য আর সমস্ত রেসলিং ফ্যানদের অ্যাটেনশান গ্র্যাব করার জন্য সেই ব্যাক স্টেজেতে সিএম পাঙ্কের সাথে জ্যাক পেরির যে লড়াইটা হয়েছিল তার CCTV ফুটেজ তাদের রেসলিং শো AEW ডাইনামাইটের ওপরে রিলিজ করে দিয়েছে। আর সেইটাকে নিয়ে হয়েছে যত বড় কন্ট্রোভার্সি। তো টনি খান ভেবেছিল যে এইটা করার পর সবাই সিএম পাঙ্কের এগেনস্টে হয়ে যাবে, সবাই সিএম পাঙ্ককে খারাপ বলবে, কিন্তু আমরা দেখি যে পুরো উল্টোটা হয়ে যায়। সিএম পাঙ্ক এখন আরও বেশি ফ্যান ফেভারিট হয়ে গেছে, আর উল্টে সবাই AEWকেই ক্রিটিসাইজ করছে তাদের এই কাজের জন্য। তো CCTV ফুটেজটা তো আমি চালাতে পারবো না, কারণ ওটা চালালে AEW কপিরাইট স্ট্রাইক মেরে দেবে। এমনকি যারা টুইটারে সেই ভিডিওটা আপলোড করেছে তাদেরকে ধরে ধরে কপিরাইট স্ট্রাইক মারছে। তো দুখানা ফটো আছে, সেই দুখানা ফটোর মাধ্যমেই দেখাবো তোমাদেরকে। তো AEW তাদের ডাইনামাইট শোর মাঝখানে এই ফুটেজটা ইয়াং বাকস নামে যে ট্যাগ টিম আছে তাদের দ্বারা রিলিজ করায়। দেখতে পাচ্ছ এখানে ট্রিপল এক্স যে জামাটা পরে আছে ওই হচ্ছে সিএম পাঙ্ক, আর তার সামনে লম্বা লম্বা যে চুলোলা ব্যক্তিটি দাঁড়িয়ে আছে সেই হচ্ছে জ্যাক পেরি। এর সাথে সিএম পাঙ্কের লড়াই হয়েছিল। আর বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি যে সামোয়া জো দাঁড়িয়ে তার ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ এরপরেই সামোয়া জো ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ ছিল। তো এরা ব্যাকস্টেজেতে দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছে। এখানে সিএম পাঙ্ক জ্যাক পেরির সাথে কিছু কথা বলছে, আর এখানে আমরা দেখি যে এখানে আওয়াজ তো শোনা যায় না, তবে জ্যাক পেরি এমন কিছু উল্টোপাল্টা কথা বলে যার ফলে সিএম পাঙ্ক বহুত রেগে যায় আর জ্যাক পেরির ওপর অ্যাটাক করে দেয়। জ্যাক পেরির গলা টিপে ধরে, আর এখানে একটা ছোটোখাটো লড়াই হয়ে যায়। আর তারপর আমরা দেখি যে সবাই মিলে এখানে ছাড়াতে আসে, সামোয়া জো এসেছিলো ছাড়াতে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এরপরে সিএম পাঙ্ক AEW কোম্পানি ছেড়ে দেয়, আর সিএম পাঙ্ক তার অনেকটা ইন্টারভিউতে এই কথাটা বলেছে যে সে কী করেছে। আর সিএম পাঙ্ক একদম সত্যি কথা বলেছিল যে সেই আগে অ্যাটাক করেছিল, সে তার গলা টিপে ধরেছিল, জ্যাক পেরির আগে কিছু খারাপ কথা বলেছিল সেই জন্যে। আর এই ইনসিডেন্টের পরে আমরা সিএম পাঙ্ককে অনেক বেশি আরও ফেমাস হতে দেখতে পাই। এবারে টনি খান ভেবেছিল যে রেসেলম্যানিয়া উইকেন্ডে ডাব্লিউডাব্লিউকে কম্পিটিশন দিতে হলে একটা বড় সড়ো কিছু করতে হবে, আর অ্যাটেনশন গ্র্যাব করার জন্য সে কী করেছে, রিয়েল লাইফে যে ফাইট হয়েছে সেটাকেই প্রফেশনাল লাইফে দেখিয়ে দিয়েছে, যেটা একদমই উচিত নয়। রিয়েল লাইফ ফাইট আর প্রফেশনাল লাইফ একটা পুরোপুরি আলাদা। এটা একটা রেসলিং শো, এখানে সব কিছু স্ক্রিপ্টেড হয়, আর এটা স্ক্রিপ্টেড জিনিস নয়। আর ব্যাকস্টেজে কোনো বিষয় তোমাদের কোম্পানিতে একটা ঝামেলা হচ্ছে, সেইটা যদি তুমি সবার সামনে এয়ার করে দাও সেটা কোনো দিক দিয়েই তোমার কোম্পানির জন্য ভালো হয় না, আর তার ফলে এখন ভুগছে টনি খান। তো এটা রিলিজ করার পরে কি হয় যে সবাই বলে যে হ্যাঁ সিএম পাঙ্ক তো সত্যি কথা বলছিল, সিএম পাঙ্ক যা করেছে তা একদম ঠিক করেছে। এমনকি AEWর যে শো ছিল ডায়নামাইট, সেখানে যখন এই ফুটেজটা দেখানো হয় সেখানে ফ্যান্সরা সিএম পাঙ্ক চ্যান্ট করছিল। আর তারপরে আমরা টুইটারে দেখতে পাই যে সিএম পাঙ্ক এখন 1 নম্বরে ট্রেন্ড করছে, সবাই সিএম পাঙ্ককে সাপোর্ট করছে, সবাই বলছে যে সিএম পাঙ্ক একদম ঠিক করেছে যা করেছে, সিএম পাঙ্কের এরকমই করা উচিত ছিল। আর এখন টনি খান ভেবেছিল যে রেটিংস বেশি আসবে, সবাই AEW দেখা শুরু করবে, রেসেলম্যানিয়াকে টক্কর দেবে, কিন্তু উল্টে তার উপরই এখন ব্যাকফায়ার করে যায়, ব্যাকল্যাশ শুরু হয়ে যায়। আর এখন তো এমনও বোঝা যাচ্ছে যে এটাই হয়তো AEW ধ্বংসের পথে চলে গেছে, আর এখান থেকে AEW ধ্বংস আমরা দেখতে পাবো। আর যেমনটা বলেছিলাম যে ইয়াং বাকস যে ট্যাগ টিম আছে তাদের দ্বারা এইটা রিলিজ করা হয়েছিল। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা তারা ইউটিউবেও ছেড়েছে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যেখানে 3000 মাত্র লাইক আর 17,000 ডিসলাইক। আর এটা কালকেরে আমি দেখেছিলাম, এখন হয়তো এটা বেড়ে গিয়ে আরও অনেক বেশি হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা বেশি ব্যাকল্যাশ পাচ্ছে। সিএম পাঙ্ক তো এখানে টপের গাই ছিল, আরও টপে চলে গেল, কিন্তু AEW নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে এখন ধ্বংসের পথে চলে গেছে। আর সবাই AEWকে ক্রিটিসাইজ করছে, কারণ AEW কোম্পানির মালিক এত বড় একটা রেসলিং কোম্পানি চালাচ্ছে, আর তার মাথায় এটুকু বুদ্ধি নেই যে
প্রফেশনাল লাইফে কী হচ্ছে তার সাথে পার্সোনাল লাইফকে জড়ানো একদমই উচিত নয়। আর সিসিটিভি ফুটেজে একটা রিয়েল লাইফ ফাইট দেখানো হয়েছে, আর ওখানে দেখানো হচ্ছে যে AEWর মধ্যে কোনো কিছু ঠিক নেই, তাদের ভেতরে সবসময় সমস্যা লেগেই থাকে। আর এই একটা খারাপ জিনিস তারা নিজে থেকে বার করে এনেছে, তাহলে AEWর ইমেজটা এবার কোথায় যাবে? তো সেই কারণেই এখন AEWর খুবই খারাপ অবস্থা চলছে। আর এই মুহূর্তে তোমরা তোমাদের স্ক্রিনে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ, ইনি একসময় WCWতেও কমেন্ট্রি করতেন, আর তার চোখের সামনে WCW কোম্পানিকে তাদের নিজেদের ভুলের জন্য ধ্বংস হতে দেখেছে। তো এই ভিডিওটা দেখার পর তার রিয়াকশান তো বলেই দিচ্ছে যে AEW কত বড় ভুল করেছে। AEW নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে, আর এখন AEW প্রায় ধ্বংসের পথে। আর কতদিন AEW টিকবে সেটা তো আর বলা শুধু সময়ের অপেক্ষা। আর তার উপরে দেখতে গেলে AEW এই ফুটেজটা তাদের ডায়নামাইট শোতে দেখানোর পর তারা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড লেভেলের ট্রোল হয়েছে, মানে লেজেন্ড থেকে শুরু করে ছোটোখাটো সুপারস্টার সবাই ট্রোল করেছে। CM Punk এর উপরে তার রিয়াকশান দিয়েছে তার ইনস্টাগ্রাম স্টোরিতে। এই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পেছনে লেখা আছে মিশন অ্যাকমপ্লিশ, মানে মিশন একদম সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে, আর এখানে থামস আপ দেখাচ্ছে। তো CM Punkও মজা নিচ্ছে, এমনকি গ্রেসন ওয়ালার আর কিছুদিন আগে যে AEWতে কাজ করতো শন স্পিয়ার্স, বা যাকে আমরা পারফেক্ট 10 টাই ডিলিঞ্জার নামে চিনি, সেও এখানে ট্রল করছে AEWকে। আর শুধু এরা নয়, এখানে অনেক রকম ছোট থেকে বড় অনেক রকম সুপারস্টার রয়েছে যারা AEWকে তাদের এই রকম একটা কি বলা যায় বুদ্ধিহীনতার মতো কাজ করার জন্য ট্রোল করছে। তো এখন এটাই দেখা যে AEW কোম্পানির ভবিষ্যৎ কী হয়, আর এইটার পরে AEW আর কতদিন থেকে। AEW কোম্পানির মতো একটা বড় কোম্পানি যে WWEর পরে অবস্থান করে রেসলিং ইন্ডাস্ট্রিতে, তার মালিক যে এত বোকা হবে সেটা তো কেউ ভাবতেও পারেনি। আর এর আগেও টনি খান এরকম অনেক কাজ করেছে, তবে এইটা একটু অতিরিক্ত হয়ে গেছে। আর এর থেকে বোঝা যায় যে AEWর কোম্পানির মালিক টনি খানের বুদ্ধি কতটা বেশি। তো এই ছিল পুরো ঘটনা। চলো এবার আসা যাক পরের নিউজে। এরপরে তো AEW আরও ছোটো মানসিকতার একটা কাজ করেছে, কারণ তাদের যে রেসলার আছে উইল অসপ্রে, যে কিছুদিন আগে হয়তো আমরা শুনছিলাম যে WWEতেও আসতে পারে, তবে AEW তাকে বেশি টাকা দিয়ে কিনে নেয়। তো সে কি করে যে তার একটা ইন্টারভিউ করায়, আর সেইখানে সে ট্রিপল এইচের উপরে একটা ইনডাইরেক্টভাবে শট নিয়েছে। ট্রিপল এইচের নাম তো বলেনি, তবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে সেটা ট্রিপল এইচকেই বলেছে। তো সে এমনটা বলতে চাইছে যে সে ট্রিপল এইচ আজকের কোম্পানির এত বড় একটা পজিশানে আছে, তার কারণ হচ্ছে যে সে কোম্পানির বসের মেয়েকে পটিয়ে বিয়ে করে নিয়েছে। তোমরা জানো যে ভিন্স ম্যাকম্যান ছিল WWE কোম্পানির মালিক, আর তার মেয়ে হচ্ছে স্টেফনি ম্যাকম্যান, আর সে হচ্ছে ট্রিপল এইচের বউ। তো ট্রিপল এইচ স্টেফনি ম্যাকম্যানকে পটিয়ে নিয়েছে কোম্পানির বসের মেয়েকে, তো সেই জন্যই এখন সে এই উঁচু পজিশানে আছে। এটা ইনডাইরেক্টভাবে বলেছে, তো ট্রিপল এইচের নাম নেওয়া হয়নি। তো এটাও তো টনি খানেরই আদেশে করা হয়েছে, কারণ টনি খান তো এরকম উল্টোপাল্টা কাজ করেই থাকে। উইল অসপ্রে তো পাগল নয় যে যা নয় তাই বলবে ট্রিপল এইচের ব্যাপারে। তো এটা টনি খানের ওপরই করা হয়েছে। তো টনি খান কী করছে, এক তো CCTV ফুটেজ রিলিজ করলো CM Punk'ের ওপরে, তারপরে ট্রিপল এইচের ওপরে শর্টস নিল, তারপরে ট্রিপল এইচকে এইসবের ভেতরে টানার চেষ্টা করছে। ট্রিপল এইচের নাম নিচ্ছে না, কিন্তু ইনডাইরেক্টভাবে বলছে। আর দেখতে গেলে তার উপরে WWE-কে তো প্রায় এরা মেনশান করেই থাকে তাদের প্রোমোতে ইনডাইরেক্টভাবে। তো এইভাবে তারা WWEর নামে অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করছে, আর যার ফলে AEW আরও দিন দিন রসার তলে চলে যাচ্ছে। তো এদের নিয়ে আর কিছু বলার নেই। এরা শুরু থেকে WWE যে সমস্ত পুরনো স্টাররা রয়েছে তাদেরকে তাদের কোম্পানিতে সাইন করিয়ে WWE তৈরি করা স্টারদেরকে নিয়ে বড় হওয়ার চেষ্টা করছে, যেমন এজ, ক্রিস জেরিকো, বিগ শো, আরও অনেকে রয়েছে, খ্রিস্টান। তো এই WWE স্টারদের নিয়েই এরা যারা আগে থেকে ফেমাস তাদেরকে নিয়েই তারা তাদের শো ফেমাস করার চেষ্টা করছে। আর এছাড়া WWE-কে নিয়ে নানা রকম কথাবার্তা তো এটা তাদের শোতে বলেই থাকে। আর এইসব করে WWE নাম নিয়ে তারা রেসলিং ফ্যানেদের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, আর এটাই হয়তো তাদের ধ্বংসের সবথেকে বড় কারণ, আর তাদের রেটিংস নেমে যাওয়ারও সবথেকে বড় কারণ। তো এই হচ্ছে পুরো ঘটনা। WWEর জন্য এরা যে গর্তটা প্রত্যেকবার করে সেই গর্ততে এরা নিজেরাই পড়ে যায়। তো এদেরকে নিয়ে আর বলার কিছু নয়, হয়তো ভবিষ্যতে এদের থেকে আমরা আরও এরকম উল্টোপাল্টা কিছু এক্সপেক্ট করতে পারি, আর ভবিষ্যতে হয়তো আমরা AEW কোম্পানি থেকে এরকম আরও সব আলতু ফালতু জিনিস দেখতে পাবো। আর এরপরে নিউজটা আছে ড্রু ম্যাকিন্টায়ারের ওপরে, আর এটা খুবই শকিং একটা নিউজ। তো যেমনটা আমরা আগে শুনছিলাম যে ড্রু ম্যাকিন্টায়ার হয়তো তার কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে, কিন্তু এমনটা কোনো পাকাপোক্ত নিউজ ছিল না। আর আমরা জানতাম যে ড্রু ম্যাকিন্টায়ার তো কন্ট্রাক্ট রিনিউ করেই নেবে, কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম যে ড্রু ম্যাকিন্টায়ার একটা ইন্টারভিউতে বললো যে সে তার লাইফটা খুবই ভালোভাবে এনজয় করছে, আর এমনটাই চলতে থাকুক, সে সেটাই চায়। আর সেটা থেকেই আমরা বুঝতে পারলাম যে হয়তো ড্রু ম্যাকিন্টায়ার তার কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে। তবে ফাইটফুল সিলেক্টের তরফ থেকে একটা বড় নিউজ এসছে, আর সেটা হলো যে ড্রু ম্যাকিন্টায়ার নাকি এখনও পর্যন্ত তার কন্ট্রাক্ট রিনিউ করেনি। আর ফাইটফুল সিলেক্ট যেহেতু বলছে সেহেতু তোমরা ধরে নিতে পারো যেটা সত্যি হবে, কারণ ফাইটফুল সিলেক্টের 90% নিউজ তো সত্যি হয়েই থাকে।
আর যদি ড্রু ম্যাকিন্টায়ার তার কন্ট্রাক্ট রিনিউ না করে থাকে তাহলে এটা খুবই চিন্তার বিষয়। আর হয়তো এই কারণেই তাকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতানোর পরেও তারপর মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে নেওয়া হয় আর তার থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়। কারণ যদি সে কন্ট্রাক্ট চ্যাম্পিয়ন হওয়ার পরে যদি কন্ট্রাক্ট রিনিউ না করে তাহলে চ্যাম্পিয়নশিপের কী হবে আর ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনেরই বা কী হবে। তো এই ভয়ে হয়তো ডাব্লিউডাব্লিউ তাকে চ্যাম্পিয়ন বানানো সত্ত্বেও তারপর মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করিয়ে দিয়েছে। এটা একটা বড় কারণ হতে পারে। আর আমি তো বলবো যে ড্রু ম্যাকিন্টায়ার হয়তো আজ নয়তো কাল তার কন্ট্রাক্ট রিনিউ করিয়ে নেবে, কিন্তু এখন সিচুয়েশান যা দেখছি মনে তো হয় না যে কিছু খুব একটা ভালো কিছু যাচ্ছে। তো প্রবলেম তো হয়তো হতে পারে। আর ফাইটফুল সিলেক্ট যেহেতু বলে দিচ্ছে যে কন্ট্রাক্ট রিনিউ করেনি, তো তোমরা ধরে নিতে পারো যে কন্ট্রাক্ট রিনিউ করেনি। তো জানি না ড্রু ম্যাকিন্টায়ারের ভবিষ্যৎ কী হবে। খারাপ সময় তো যাচ্ছে, হয়তো আরও খারাপ সময় আসলেও আসতে পারে যদি কন্ট্রাক্ট রিনিউ না করে। তো রেসলম্যানিয়া 40-তে কোডি রোডস ভার্সেস রোমান রেন্সের যে ম্যাচটা হয়েছিল সেটা একটা অনেক বড় রেকর্ড বানিয়েছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে। তো পিকক নামে যে ওটিটি প্ল্যাটফর্মটা রয়েছে আর সেখানে ডাব্লিউডাব্লিউ লাইভ দেখানো হয়ে থাকে আমেরিকাতে পিককে। তো সেইখানে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে এই ম্যাচটা সবথেকে বেশি স্ট্রিম ভিউ গ্র্যাব করেছে। মানে পিককে আজ পর্যন্ত এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে যত রকমের যা বলতে পারো শো রয়েছে তাদের মধ্যে এই কোডি ভার্সেস রোমানের ম্যাচটা সবথেকে বেশি স্ট্রিম হয়েছে আর এটা সবথেকে বেশি লোক দেখেছে, যেটা একেবারে পিককের ওটিটি প্ল্যাটফর্মের রেকর্ড। আর আমি তো বলবো শুধু পিকক নয়, এটা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মেই সবথেকে বড় রেকর্ড বানিয়ে দেবে। তো এই একটা বড় রেকর্ড রোমান রেন্স আর কোডি রোডস বানিয়েছে আর বানাবে না। কারণ আমরা এই ম্যাচে যা দেখতে পেলাম সেটা আমরা আজ পর্যন্ত রেসলম্যানিয়াতে কোনো দিনও দেখতে পাইনি, রেসলম্যানিয়া কি কোনো শোতেই দেখতে পাইনি। তো যার ফলে এটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে একদম টপ লেভেলে চলে গেছে পিকক ওটিটি প্ল্যাটফর্মে। তো এই একটা বড় রেকর্ড রেসলম্যানিয়া 40 থেকে তৈরি হয়েছে। জানি না আর কত রেকর্ড তৈরি হবে, এখনও তো সবে শুরু। আর এন্টারটেনমেন্টের দিক দিয়ে ডাব্লিউডাব্লিউ হচ্ছে সেরা, সেটা তো আমরা জানিয়েই গেছি। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি কারণ এই ভিডিওতে দেওয়ার জন্য আরও অনেক নিউজ ছিল, তবে এই ডাব্লিউর যে ঘটনাটা ছিল ওটা কভার করতে একটু বেশি টাইম চলে গেছে আর এটা তো এক্সপ্লেন করতে একটু বেশি টাইম যাবেই। অনেকে বলে যে আমি নাকি অনেক বেশি টাইম লাগিয়ে দিই, কিন্তু দেখো কোনো একটা জিনিস ভালোভাবে এক্সপ্লেন করতে গেলে টাইম তো লাগবেই। আর সেই জন্যই এইটাতে একটু বেশি টাইম চলে গেছে, তার ফলে এই ভিডিওতে বেশি কয়েকটা নিউজ ছিল না। তবে এরপরে আমি একটা ভিডিও আপলোড করব, তাতে ডাব্লিউডাব্লিউ রিলেটেড বেশ কয়েকটা নিউজ আমি দিয়ে দেবো। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন হলো কমেন্ট বক্সে জানিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের নিউজ ভিডিওতে।